হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ফেনলের রিঅ্যাকশান নিয়ে আলোচনা করছিলাম। কিছু রিঅ্যাকশান আমরা কমপ্লিট করেছি, তো আজ আমরা আরও কিছু রিঅ্যাকশান অফ ফেনল নিয়ে কথা বলবো। তো আজকে প্রথম যে রিঅ্যাকশানটা দিয়ে আমরা শুরু করব, রিঅ্যাকশানটা হলো নাইট্রেশন, ফেনলের নাইট্রেশন। নাইট্রেশন মানে বুঝতে পারছো, ফেনলে NO2 গ্রুপ প্রতিস্থাপিত করতে হবে। NO2 প্রতিস্থাপন। তোমরা বেনজিন রিংয়ের নাইট্রেশন পড়েছো। বেনজিন রিংয়ের নাইট্রেশন করবার সময় আমরা রিয়েজেন্ট হিসাবে কি ইউজ করতাম? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড। তো এখানেও আমরা ফেনলের যখন নাইট্রেশন করব, নাইট্রেটিং এজেন্ট হিসাবে নাইট্রেশনের জন্য যে রিয়েজেন্ট আমরা ব্যবহার করব, খুব স্বাভাবিকভাবেই তোমরা বলতে পারো যে কনসেন্ট্রেটেড H2SO4 এবং কনসেন্ট্রেটেড HNO3। এই মিক্সড অ্যাসিড এটা ব্যবহার করা যেতে পারে, মিক্সড অ্যাসিড এটা ব্যবহার করা যেতেই পারে নাইট্রেশন করানোর জন্য। কিন্তু রেজাল্ট যেটা পাওয়া গেছে, রেজাল্টে দেখা গেছে এই যৌগটা উৎপন্ন হয়েছে, যার নাম হচ্ছে প্যারাবেনজোকুইনোন। প্যারাবেনজোকুইনোন। তাহলে এখানে তো নাইট্রেশন হলো না, এই যৌগটা তৈরি হয়ে গেল কেন? তাহলে নিশ্চয়ই এই দুটো জিনিসের মধ্যে, মানে ফেনল আর এই মিক্সড অ্যাসিডের মধ্যে এমন কিছু ঘটনা হচ্ছে যেই কারণে এই প্যারাবেনজোকুইনোন তৈরি হয়ে গেছে। তো এর পেছনে কারণটা কি? দেখো, ফেনলের যে OH গ্রুপটা রয়েছে, আমরা বরাবরের জন্য কি বলছি যে OH গ্রুপ অক্সিজেন যে অ্যাটমটা এখানে প্রেজেন্ট আছে, সে তার লোন পেয়ার মানে নিঃসঙ্গ জোড় ব্যবহার করে এই বেনজিন রিংয়ের ভেতরে একটা রেজোনেন্স এফেক্ট শো করে। রেজোনেন্স প্রভাব, রেজোনেন্স প্রভাব দেখায়, যেটাকে আমরা +R বলছি। তো রেজোনেন্স প্রভাবের কারণে এই বেনজিন বলয়টা কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল, বা ইলেকট্রন ঘনত্ব সমৃদ্ধ হয়ে গেল, ইলেকট্রন ঘনত্ব সমৃদ্ধ হয়ে গেল। আর এই যে এখানে মিক্সড অ্যাসিড যেটা ব্যবহার করা হচ্ছে, এইখানে দেখো দুটোই জারক অ্যাসিড। H2SO4 তো তীব্র জারক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডও একটা জারণ ধর্ম দেখায়। তো এইটা তাহলে একটা স্ট্রং অক্সিড্যান্টের মতো আচরণ করবে। স্ট্রং অক্সিড্যান্ট, স্ট্রং অক্সিড্যান্ট বা বলতে পারো তীব্র জারক, তীব্র জারক। তো এই জারণ ধর্মের প্রভাবেই এই ফেনল যৌগটা কি হচ্ছে? ফেনল যৌগটা জারিত হয়ে গিয়ে প্যারাবেনজোকুইনোনে পরিণত হয়ে যাচ্ছে। এটার একটা প্রসেস রয়েছে, একটা মেকানিজম ডেফিনেটলি আছে। তো মেকানিজম আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয় নয়। এই যে কনভার্সনটা হলো, এখানে মেকানিজম আমাদের অতটা ইম্পর্টেন্ট বিষয় নয়, শুধু আমাদেরকে দেখতে হবে কনভার্সনটা কি হচ্ছে। তো আমরা এতদিন নাইট্রেশনের জন্য যে রিয়েজেন্ট ব্যবহার করে এসেছি, সেই রিয়েজেন্ট ব্যবহার করে ফেনলের তো নাইট্রেশন করতে পারলাম না। তাহলে নিশ্চয়ই আমাদের এই জায়গাটাতে কিছু চেঞ্জ করতে হবে, যে এইভাবে আমরা নাইট্রেশন করতে পারবো না, এখানে আমায় অন্য কিছু রিয়েজেন্ট ব্যবহার করতে হবে যার দ্বারা আমরা নাইট্রেশনটা ঘটাতে পারি। বা এই মিক্সড অ্যাসিডের বদলে কোন অ্যাসিড ব্যবহার করলে নাইট্রেশনটা আমি সহজে ঘটাতে পারবো, সেটাই আবার আমাদের এখানে জানার বিষয়, রাইট? তাহলে কি বললাম, যে মিক্সড অ্যাসিড ব্যবহার করে আমরা ফেনলকে ফেনলকে নাইট্রেশন ঘটাতে পারবো না, বা ফেনলের মধ্যে নাইট্রো গ্রুপকে আমরা প্রতিস্থাপিত করতে পারবো না। কেন কি? সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? জারণ ঘটছে। তাহলে এখানে ফেনলের জারণ ঘটে, জারণ ঘটে প্যারাবেনজোকুইনোন তৈরি হয়। ওকে, আচ্ছা, জারণের কথা যখন আমি তুললামই, এখানে আমি আরও একটা রিয়েজেন্টের কথা বলে দিচ্ছি যে কিনা ফেনলের জারণ ঘটাতে পারে। সেটাও একটা কিন্তু স্ট্রং অক্সিড্যান্ট।
তোমরা অলরেডি তাকে তার সাথে পরিচিতি তোমাদের হয়েছে। রিজেন্টটার নাম হলো ক্রোমিল ক্লোরাইড। রিজেন্টটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড এবং ফর্মুলা হচ্ছে এইটা CrO2Cl2। এই রিজেন্টটাও যদি দেওয়া হয়, এটাও কিন্তু একটা স্ট্রং অক্সিডেন্ট। এই রিজেন্টের উপস্থিতিতে কিন্তু ফেনল জারিত হয়ে প্যারাবেনজোকুইনল তৈরি করে ফেলতে পারে। CrO2Cl2 হতে পারে, অথবা বায়ুর উপস্থিতিতে O2 দ্বারা ও সূর্যালোকের উপস্থিতিতেও জারণ ঘটে। আর জারণ ঘটে ঠিক একইভাবে এই প্যারাবেনজোকুইননটা উৎপন্ন হয়। ভালো করে শুনবে কি বললাম, যে কোনো স্ট্রং অক্সিডেন্ট বা বায়ুর উপস্থিতিতে এবং সূর্যালোকের উপস্থিতিতে যদি ফেনলকে রাখা হয়, তাহলেও কিন্তু ধীরে ধীরে এই প্রসেসটায় ধীরে ধীরে জারণ হবে। অবশ্যই এটা খুব স্লো প্রসেস, তো খুব আস্তে আস্তে বা খুব সময় নিয়ে জারণ ঘটবে। জারণ ঘটে এই প্যারাবেনজোকুইনন যৌগটা উৎপন্ন হবে। তাহলে আমি কি বললাম, মিক্সড অ্যাসিড বা কনসেন্ট্রেটেড মিক্সড অ্যাসিড। দ্বিতীয় হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, এই যৌগটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এবং কি হচ্ছে, বায়ুর উপস্থিতিতে অক্সিজেন এবং সূর্যালোকের প্রেজেন্সে জারণ ঘটে প্যারাবেনজোকুইনন উৎপন্ন হয়। তো এইখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে কি, যে ফেনলকে তাহলে কিভাবে তোমরা স্টোর করতে পারো। ধরো আমি ফেনলকে এমনি একটা খোলা জায়গায় রেখে দিলাম, যেখানে সূর্যালোক লাগছে বা অক্সিজেন লাগছে, সেইখানে আমি রেখে দিলাম। তাহলে কি ফেনলটা আর সেই ফর্মে থাকবে? ফেনলটাকে এই রকম অবস্থায় আমি পাবো? নিশ্চয়ই পাবো না। ফেনলকে তাহলে এই অবস্থায় রাখতে গেলে বা সংরক্ষণ করতে গেলে কি করতে হবে? এমনভাবে রাখতে হবে যাতে সেখানে কোনোভাবে এয়ার পাস না করতে পারে, মানে কোনোভাবে বায়ু না প্রবেশ করতে পারে, এবং সূর্যালোকের সংস্পর্শে যেন না আসতে পারে। অতএব কি বলা হবে তাহলে, ফেনলকে যখন আমরা স্টোর করব বা সংরক্ষণ করব, তখন একটা ডার্ক কালারের বোতলে, মানে গাঢ় রঙের বোতলে বায়ু নিরুদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে হবে, যাতে কি না এই বায়ুর অক্সিজেন বা সূর্যালোক কোনোভাবে ওই ফেনলে প্রবেশ করতে না পারে। তাহলে এইখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে মেনশন করে দিলাম, সেটা একটু লিখে নাও। যে সূর্যালোকের উপস্থিতি, হ্যাঁ যেটা বলছিলাম, যে ফেনলকে গাঢ় রঙের বোতলে বায়ু নিরুদ্ধভাবে সংরক্ষণ করা হয়, যাতে সূর্যালোক বা বায়ুর সংস্পর্শে জারণ না ঘটে। আমি নাইট্রেশন পড়াচ্ছিলাম, কিন্তু যেহেতু এখানে এই জারণের কথাটা উঠে এলো, তাই জন্য তোমাদেরকে একটা নোট আমি দিলাম, একটা পয়েন্ট আমি বলে দিলাম, কারণ এটা আমাদের পরে পড়তেই হতো। তো যেহেতু নাইট্রেশনের বিষয়টা আলোচনা করতে গিয়ে এই বিষয়টা উঠে এলো, তোমাদেরকে আমি এখানে মেনশন করে দিলাম। ওকে, আচ্ছা, এই প্যারাবেনজোকুইনন যৌগটা এটা হচ্ছে বাদামি বর্ণ।
অর্থাৎ ফেনলে যদি প্যারাবেনজোকুইনোন তৈরি হয়ে থাকে তাহলে তোমরা দেখেই বুঝতে পেরে যাবে, যদি ফেনলটা একটু বাদামি বর্ণের দেখতে লাগে তাহলে বুঝবে সেই ফেনলে প্যারাবেনজোকুইনোন তৈরি হয়ে গেছে। কারণ ফেনল কিন্তু বর্ণহীন, ওকে। তো যদি বাদামি বর্ণ হয়ে যায় তাহলে বুঝবে ফেনলে প্যারাবেনজোকুইনোন তৈরি হয়েছে, ওকে। তাহলে কিভাবে ফেনলকে স্টোর করা হয় সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। ফেনলকে গাঢ় রঙের বোতলে বায়ুনিরুদ্ধভাবে সংরক্ষণ করা হয় যাতে কিনা জারণ না ঘটে, ওকে। তাহলে এবার দেখা যাক আমরা নাইট্রেশনটা কিভাবে করব। প্রথমেই দেখলাম কি যে মিক্সড অ্যাসিড ব্যবহার করে আমরা নাইট্রেশন সাধারণত যেভাবে ঘটিয়েছিলাম আগে, বেনজিন বলয়ের নাইট্রেশন যেভাবে ঘটিয়েছিলাম সেই পদ্ধতি অবলম্বন করে ফেনলের নাইট্রেশন ঘটানো যাচ্ছে না। তো কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেল যে লঘু HNO3 ব্যবহার করে যদি ফেনলের বিক্রিয়া করা হয় তবে ফেনলের প্রপার নাইট্রেশন ঘটছে। আর নাইট্রেশনটা তোমরা জানো, নাইট্রেশন একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে ইলেকট্রোফাইল হচ্ছে NO2+। এই NO2+টা কিভাবে তৈরি হয় সেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, যদিও তোমরা জানো বাট এখানে আমি সবার জন্যই দেখিয়ে দিচ্ছি বিষয়টা। একটা নাইট্রিক অ্যাসিডকে আমরা এরকম কম্পাউন্ড ফর্মে লিখলাম, আরেকটা নাইট্রিক অ্যাসিডকে আমরা আয়ন ফর্মে লিখলাম। তার কারণ আমাকে তো এখানে NO2+ তৈরি করতে হবে। NO2+ তৈরি করবার জন্য আমরা মেকানিজমটাকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি সহজ পদ্ধতিতে। তো প্রোটনেশন হলো ফার্স্টে, প্রোটনেশন হয়ে এই রকম হলো এবং এর সাথে NO3-, মানে এই একটা নাইট্রিক অ্যাসিড এবং এই আরেকটা নাইট্রিক অ্যাসিড তারা পরস্পর বিক্রিয়া করে দেখো এই OH গ্রুপটা এই H+কে ক্যাপচার করে OH2+ হলো। এবারে OH2+ এটা প্রশমিত হতে চাইবে, মানে ওয়াটার ফর্মে বেরিয়ে যাবে এই নমুনা থেকে বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে কি পাবো আমরা? NO2+, H2O এবং এর সাথে এখানে থাকছে NO3-, তাই তো? তো এবারে এই NO2+ যেটা, এটাই আমাদের রিকোয়ার্ড ইলেকট্রোফাইল, এটাই আমাদের বিক্রিয়াকারী ইলেকট্রোফাইল। এবারে এই ইলেকট্রোফাইলটা ফেনলের কোন কার্বনে গিয়ে প্রতিস্থাপিত হবে? যেহেতু আমরা জানি OH গ্রুপ অর্থোপ্যারা ডিরেক্টিং, কাদের জন্য? ফর ইলেকট্রোফাইলস, অর্থোপ্যারা ডিরেক্টিং ফর ইলেকট্রোফাইলস। তাই দেখো NO2+ একবার OH গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে যুক্ত হয়েছে আর একবার প্যারা পজিশনে যুক্ত হয়েছে। এবার যেহেতু অর্থ পজিশনে এই দুটো গ্রুপের মধ্যে একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করে, মানে অর্থ এফেক্ট কাজ করে, এখানে অর্থ এফেক্ট আছে, কারণ দুটো গ্রুপ পাশাপাশি থাকলে তাদের ইলেকট্রনিক একটা রিপালশন কাজ করবে। তো অর্থ এফেক্টের কারণে এই যৌগটা কম তৈরি হবে। আর প্যারা আইসোমারে যেহেতু দুটো গ্রুপ পরস্পর একদম বিপরীতে রয়েছে, তাই এখানে সেই রকম কোনো ইলেকট্রনিক এফেক্ট নেই বা এরকম ধরনের কোনো অর্থ এফেক্টের বিষয় নেই, তাই এই যৌগটা মেজর প্রোডাক্ট হবে আর বেশি পরিমাণে তৈরি হবে, মেজর প্রোডাক্ট। আর এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। হলো, এইটা মাইনর প্রোডাক্ট আর এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট, অর্থাৎ প্যারা আইসোমার হলো মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তো নাইট্রেশন আমরা আরও একরকমভাবে ঘটাতে পারি, সেটা দেখাচ্ছি, এবার দেখো।
HNO2 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 কিভাবে তৈরি করা হয় এটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি, তোমরা একটু দেখে নিতে পারো। তো এই ক্ষেত্রেও এরকম দুটো যৌগ বা বলতে পারো দুটো আইসোমার তৈরি হলো, একটা অর্থ আর একটা প্যারা। এইখানে দেখো এনো গ্রুপ যুক্ত হয়েছে। এনো গ্রুপ মানে হচ্ছে নাইট্রোসেল বা নাইট্রোসিলিয়াম আয়ন, এনো প্লাস। এখানে যে ইলেকট্রোফাইলটা যুক্ত হয়েছে, ইলেকট্রোফাইল এইখানে হচ্ছে এনো প্লাস। ওকে, এনো প্লাসটা কিভাবে তৈরি হচ্ছে সেটা একটু দেখাই। একই রকমভাবে তোমরা করতেই পারো, খুব সহজ। এই যে ধরো এরকম আছে, আর একটাকে আমরা H প্লাস NO2 মাইনাস এভাবে লিখলাম। তো সেই প্রোটনেশন হবে H2O প্লাস, আর এখান থেকে NO, আর এদিকে আছে NO2 মাইনাস। এখান থেকে ওয়াটার এলিমিনেট হয়ে গেলে এখানে কি তৈরি হয়ে থাকছে দেখো, NO প্লাস NO2 মাইনাস প্লাস ওয়াটার। তো এই যে NO প্লাস, এই NO প্লাসটাই হচ্ছে কি ইলেকট্রোফাইল, যেটা একবার বেনজিনে ফেনলের OH গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে যুক্ত হয়েছে, আর একবার প্যারা পজিশনে যুক্ত হয়েছে। অবভিয়াসলি এখানেও একই ব্যাপার, এখানে এই প্যারা যৌগটাই হবে মেজর প্রোডাক্ট ডিউ টু স্টেরিক রিজন বা ডিউ টু স্টেরিক ফ্যাক্টর। ওকে, তো এটা হচ্ছে ওই ইলেকট্রোফাইল তৈরি করার মেকানিজমটা বললাম। এখন তোমরা বলতে পারো এখানে তো নাইট্রেশন তো হলো না, NO2 গ্রুপটা তো ঢুকলো না। NO2 গ্রুপ ঢোকার জন্য এবার কি করবে? এবার তুমি ওই যৌগটাতে এই যে মিক্সচারটা, প্রোডাক্ট মিক্সচার যেটা হলো, এই প্রোডাক্ট মিক্সচারে তুমি ডাইলুট HNO3 দিয়ে দাও বা লঘু HNO3 দিয়ে দাও। লঘু HNO3 কি? এটা তো জারক অ্যাসিড। দিয়ে দিলে এখানে NO গ্রুপটা NO2 তে কনভার্ট হয়ে যাবে। NO গ্রুপটা NO2 তে কনভার্ট হয়ে যাবে। তাহলে হয়ে গেল নাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। এখন তোমরা বলতে পারো যে আমরা তো প্রথমেই দেখলাম ডাইলুট HNO3 ব্যবহার করলে এরকম নাইট্রোফেনল তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই প্রসেসটাকে আবার এক্সট্রা কেন করতে যাব? এটা করা হয়েছে এই কারণে, HNO2 এর সঙ্গেও যে একটা বিক্রিয়া হয় এইটা তোমাদেরকে জেনে রাখার জন্য আমি লিখলাম। HNO2 এর সঙ্গে যখন আমরা ফেনলের রিয়াকশন করাবো, মানে এখান থেকে শুরু করে এই রিয়াকশন পর্যন্ত, এইটাকে বলা হয় নাইট্রোসেশন। কারণ এটা তো নাইট্রোসোনিয়াম আয়ন, এই আয়নটাকে বলা হয় নাইট্রোসোনিয়াম আয়ন। তো যেই বিক্রিয়াতে নাইট্রোসোনিয়াম আয়ন প্রতিস্থাপিত হবে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? নাইট্রোসেশন। তো এই বিক্রিয়াটা হচ্ছে নাইট্রোসেশন। ফেনলের যেরকম আমরা নাইট্রেশন পড়ছি, তেমনি এই প্রসেসটা হচ্ছে নাইট্রোসেশন। এবার নাইট্রোসেশন করবার পরে যদি আমরা আবার তাকে জারিত করি ডাইলুট অ্যাসিড ব্যবহার করে, তখন সেটা নাইট্রোফেনলে কনভার্ট হয়ে যাবে। ওকে, অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। এবারে তোমরা বলতে পারো যে এই দুটো যৌগকে কি করে পৃথক করব? এই দুটো যৌগকে পৃথক করার পদ্ধতি হচ্ছে স্টিম ডিস্টিলেশন। স্টিম ডিস্টিলেশন মানে হচ্ছে স্টিম পাতন। ভালো বাংলাটা এই মুহূর্তে আমার মনে আসছে না। স্টিম ডিস্টিলেশন মানে কি? এই দুটোর বয়লিং পয়েন্ট হচ্ছে আলাদা। কেন? কারণ তোমরা হয়তো জানবে যে অর্থোনাইট্রোফেনলে ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং হয়, আর প্যারানাইট্রোফেনলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ডিং হয়। দু রকমের হাইড্রোজেন বন্ডিং। এবারে এখানে ইন্ট্রামলিকিউলার H বন্ড হওয়ার কারণে এই মলিকিউলগুলো
এই মলিকিউলগুলো একক অবস্থায় থাকে বা সেপারেট সেপারেট থাকে, কারণ এইখানে দুটো গ্রুপ নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে বসে আছে, তাহলে এরা একক অবস্থায় থাকছে। কিন্তু এই যৌগটার ক্ষেত্রে এরা অনেকগুলো মলিকিউলের সঙ্গে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন করে আছে বা ইন্টার মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং করে থাকে। তাই জন্য এদের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনটা অনেক বেশি বা সংগঠিত অবস্থায় থাকার প্রবণতা বেশি। এখন বয়লিং পয়েন্ট মানে এই মলিকিউলগুলো যে অবস্থায় থাকুক না কেন তাদের বাষ্পীয় অবস্থায় নিয়ে যেতে হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে অ্যাসোসিয়েশন অফ মলিকিউলসটা বেশি হবে সেখানে প্রত্যেকটা মলিকিউলকে সেপারেট করতে একটা এনার্জি, সেপারেট করবার পরে তাকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য আরও একটা এনার্জি, তাহলে এনার্জি বেশি প্রয়োগ করতে হচ্ছে। আর এখানে কি, এখানে তো মলিকিউলগুলো প্রথম থেকেই আলাদা আলাদা হয়ে আছে, তাহলে তাকে বাষ্পীয় অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা এনার্জি দরকার শুধু সেটুকু প্রয়োগ করলেই হয়ে যাবে। এখানে প্রত্যেকটা মলিকিউলকে আর আলাদা করার দরকার হচ্ছে না, কারণ প্রথম থেকেই একা একা রয়েছে। তাই জন্য এর বয়লিং পয়েন্ট কম, এর বয়লিং পয়েন্ট বেশি। এই চরিত্রটাকে কাজে লাগিয়ে আমরা এরকম স্টিম ডিস্টিলেশনের মাধ্যমে দুটো যৌগকে পৃথক করে দিতে পারি। বোঝা গেল? সো এই হচ্ছে নাইট্রেশন। নেক্সট এবার দেখব সালফোনেশন। সালফোনেশন সালফোনেশন মানে এইখানে SO3H এই গ্রুপটা প্রতিস্থাপিত হবে। সালফোনেশনটাও তোমরা ক্লাস 11-এ পড়েছো, বেনজিনের সালফোনেশন। এখানে গাঢ় H2SO4 ব্যবহার করব, শুধুমাত্র গাঢ় H2SO4 ব্যবহার করব। গাঢ় H2SO4 ব্যবহার করলে এখানে যেহেতু এটাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তো এইখানে আলাদাভাবে অর্থতে এবং আলাদাভাবে প্যারাতে, অর্থতে এবং প্যারাতে প্রতিস্থাপন ঘটবে। এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। এই নাম হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। আর এইটার নাম হচ্ছে প্যারাহাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি বেনজিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? এই সালফোনেশনের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম লক্ষ্য করা যায়, যেটা নাইট্রেশন বা অন্য যে সমস্ত আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করছি তাদের ক্ষেত্রে কিন্তু অতটা দেখা যায় না যতটা কিনা সালফোনেশনের ক্ষেত্রে দেখা যায়। ওকে, হ্যাঁ, তো যেটা নিয়ে আমি কথা বলছিলাম যে সালফোনেশনের ক্ষেত্রে আমরা একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করি, যেটা অন্য ফেনলের অন্য যে সমস্ত প্রতিস্থাপন বিক্রিয়া আছে তাদের ক্ষেত্রে অতটা অবজার্ভ করা যায় না। তো কি বিশেষ ধর্ম? ফেনল থেকে এই অর্থোহাইড্রক্সি সালফোনিক অ্যাসিড দুটো যৌগই তৈরি হচ্ছে। প্রথম কথা এইটাই, দুটো যৌগই তৈরি হচ্ছে। যখন টেম্পারেচার লো টেম্পারেচার থাকে তখন এইটা মেজর হয়, আর এইটা মাইনর হয়। এটা মেজর হয়, এটা মাইনর হয়। আর যখন হাই টেম্পারেচার যখন হয় তখন এইটা মেজর হয় আর এইটা মাইনর হয়। মনে রাখবে, লো টেম্পারেচারে অর্থ প্রোডাক্টটা মেজর হচ্ছে, প্যারা প্রোডাক্টটা কম তৈরি হচ্ছে, এবং বেশি টেম্পারেচারে প্যারা প্রোডাক্টটা বেশি হচ্ছে এবং অর্থ প্রোডাক্টটা তখন কমে যাচ্ছে। মানে অর্থ প্রোডাক্টটা তৈরি হলেও সেটা আবার কনভার্ট হয়ে যাচ্ছে প্যারা প্রোডাক্টে। এইটাকে আমরা দুটো টার্ম দিয়ে প্রকাশ করি, একটাকে বলা হয় KCP আর একটাকে বলা হয় TCP। KCP এবং TCP এর ফুল ফর্ম হচ্ছে
কাইনেটিক্যালি কন্ট্রোলড প্রোডাক্ট, আর টিসিপি মানে হচ্ছে থার্মালি কন্ট্রোলড প্রোডাক্ট। তো এই দুটোর মানে কি? দেখো, লো টেম্পারেচারে কাইনেটিক্সটাই ম্যাটার করছে, আর হাই টেম্পারেচারে স্টেবিলিটি ম্যাটার করছে। বিষয়টা একটু কনফিউজিং টাইপের। তো এইটা আমি খুব সহজে তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। দেখো, ফেনলের অক্সিজেন লোন পেয়ার ব্যবহার করে তো রেজোনেন্স করছে, আর এদিকে H2SO4 থেকে SO3H+ এটাও তৈরি হচ্ছে। একই সঙ্গে দুটো কাজ চলছে, এখানেও রেজোনেন্স হচ্ছে এবং এখানেও SO3H+ তৈরি হচ্ছে। দেখো, লো টেম্পারেচারে এইটা যখনই রেজোনেন্স করে অর্থতে নেগেটিভ চার্জ যেই মুহূর্তে নেগেটিভ চার্জটা এলো, সেই মুহূর্তে কি হবে, ও চাইবে আমি নেগেটিভ চার্জটা এখানে রাখবো না, সেটা আমি কোনো একটা পজিটিভ চার্জের সঙ্গে শেয়ার করে নেব। কাইনেটিক্স মানে এখানে একটা গতিশীলতার ব্যাপার আছে। গতিশীলতা মানে যেখানে নেগেটিভ চার্জটা ডেভেলপ করলো সেখানেই সঙ্গে সঙ্গে রিয়াকশানটা হয়ে গেল, মানে আর পুরো সিস্টেমটাতে রেজোনেন্স করার মতো আর সময় দিচ্ছে না। কম টেম্পারেচারে বলছি, মনে রাখবে, দুটো প্রোডাক্টই তৈরি হচ্ছে, কিন্তু কম টেম্পারেচারে একরকম, আবার বেশি টেম্পারেচারে আরেক রকম অ্যামাউন্টে তৈরি হচ্ছে। তো লো টেম্পারেচারে কি হলো, যেই পজিশনে নেগেটিভ চার্জটা ফার্স্ট তৈরি হলো, সেইখানেই SO3H যুক্ত হয়ে গেল। তাহলে সেটা কোন পজিশন? অর্থ পজিশন। তাই অর্থ প্রোডাক্টটা কম টেম্পারেচারে বেশি হচ্ছে। এবার যত টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, ইলেকট্রনগুলো তত বেশি রেজোনেন্সে অংশগ্রহণ করতে থাকছে। রেজোনেন্সে অংশগ্রহণ করলে সেক্ষেত্রে কি হচ্ছে, রেজোনেন্স তখন আর রিঅ্যাক্টিভিটিটা সেই মুহূর্তে মানে অর্থ পজিশনে কমে যাচ্ছে। তার কারণ কি, টেম্পারেচার বেড়ে যাওয়ার সাথে সাথে ইলেকট্রনগুলোর মুভমেন্ট তত বেশি হচ্ছে। ইলেকট্রনের মুভমেন্ট বেশি হয়ে এই প্যারা পজিশনে নেগেটিভ চার্জটা যেই মুহূর্তে আসছে, এবার দেখো, নেগেটিভ চার্জ যত বেশি জায়গায় ডিলোকালাইজ করবে সেই সিস্টেমটাই তো তত বেশি স্টেবল হবে। এবারে বেশি জায়গায় ডিলোকালাইজ করতে গেলে কি হবে, তাকে এনার্জাইজ করতে হবে যাতে সে এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি মুভ করতে পারে। তো যত টেম্পারেচার বাড়াচ্ছি, ইলেকট্রনগুলো মুভ করে অর্থ পজিশন থেকে প্যারা পজিশনে চলে গেল, যেই প্যারা পজিশনে তখন এই প্রোডাক্টটা বেশি তৈরি হচ্ছে, মানে এইখানে সাবস্টিটিউশনটা বেশি হচ্ছে। সেই কারণে লো টেম্পারেচারে আমরা এটাকে বলবো KCP। তো এটা হচ্ছে KCP আর এটা হচ্ছে TCP। ওকে, তো এই হলো ব্যাপার। এখন এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, তোমরা এইটুকু জেনে রাখো, কারণ এই বিষয়গুলো তোমরা গ্র্যাজুয়েশনে যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো ফার্দার, তাহলে তখন এই বিষয়গুলো তোমরা আরও ডিটেলস জানতে পারবে। এনার্জি ডায়াগ্রাম ফলো করে তখন এই বিষয়গুলো আরও তোমাদের ক্লিয়ারলি বলা হবে। এখন আপাতত এইটুকু জেনে রাখো যে লো টেম্পারেচারে যে প্রোডাক্টটা তৈরি হয় দ্যাট ইজ কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এবং হাই টেম্পারেচারে হলে সেগুলো থার্মালি কন্ট্রোল প্রোডাক্ট। ওকে, আর কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা যেটুকু বললাম ওইটুকু জানলেই তোমাদের আপাতত হয়ে যাবে ক্লাস 12-এর জন্য, এবং সেটা তোমাদের নিটেও কাজে লেগে যাবে। কারণ নিটে তো তোমাদের অত ডিটেলস কিছু আলোচনা করতে দেবে না, সেখানে তোমাদের শুধুমাত্র MCQতে যেটুকু তোমাদের আনসার দরকার সেটুকু তোমরা এই থিওরি দিয়ে করে নিতে পারবে খুব ইজিলি। আচ্ছা, আমি এখানে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি, এটা সালফোনেশন আর নাইট্রেশনের কম্বিনেশন। তো আমরা এখানে কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করলাম, সালফোনেশন অ্যান্ড নাইট্রেশন। যে কোনো সাবস্টিটিউশনের ক্ষেত্রেই হাই টেম্পারেচারে করলে সবসময় যে প্রোডাক্টটা বেশি স্টেবল, যেমন এই যে প্যারা প্রোডাক্টটা বেশি স্টেবল, সেই কম্পাউন্ডটাই কিন্তু বেশি অ্যামাউন্টে তৈরি হবে। আচ্ছা, এবারে দেখো এখানে অর্থর প্যারা আইসোমার তৈরি হলো সালফোনিক অ্যাসিডের। এবারে যদি আমরা এখানে কনসেন্ট্রেটেড HNO3 অ্যাপ্লাই করি,
কনসেন্ট্রেটেড HNO3 যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এই দুটো যৌগই সেমভাবে রিয়াকশান করবে, সেমভাবে রিয়াকশান করে একই রকম দেখতে প্রোডাক্ট দেবে, যেটা হলো এই রকম। এই দুটো যৌগই আলাদা আলাদাভাবে বিক্রিয়া করলেও ঠিক এই যৌগটাই উৎপন্ন করবে, যাকে বলা হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড খুব ইম্পর্টেন্ট, পিক্রিক অ্যাসিড। ঠিক আছে, এটা বলেছিলাম অর্গ্যানিক যত অ্যাসিড রয়েছে তার মধ্যে এটা স্ট্রং অ্যাসিড, সো পিক্রিক অ্যাসিড আমরা এইভাবে তৈরি করতে পারি। ওকে, তো এই ছিল আমার এই ভিডিওতে নাইট্রেশন সম্পর্কিত আলোচনা। আরও কিছু ছোট ছোট রিয়াকশান আছে, সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। তো এখন আমি ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখতে থাকো। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আসতে চলেছে। ততক্ষণ তোমরা ভালো থেকো, পড়াশোনা করতে থাকো, আর টেক কেয়ার সবাইকে বলবো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।